কিন্তু আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা উপমহাদেশে কোম্পানি আইনের পটভূমি ও ক্রমবিকাশ সম্পর্কে ধারণা লাভ করবে, কোম্পানির ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং কোম্পানির গঠন প্রণালী বিশ্লেষণ করতে পারবে। প্রথমে আলোচনার বিষয় কোম্পানি আইনের পটভূমি ও ক্রমবিকাশ। কোম্পানি আইনের পটভূমি রচিত হয় পঞ্চদশ শতাব্দীতে। এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ব্রিটেনে প্রথম রাজা ও রানীদের বিশেষ ফরমান বলে বৃহদায়তন প্রতিষ্ঠান করার প্রয়াস নেওয়া হয়। 1844 সালে ইংল্যান্ডে কোম্পানি আইন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এরপর 1850 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয়। 1913 সালে ভারতীয় কোম্পানি আইন নতুন করে পাশ হয়। 1949 সালে পাকিস্তানে কোম্পানি আইন পাশ হয় এবং সর্বশেষ 1994 সালে বাংলাদেশের সংসদে নতুন কোম্পানি আইন পাশ হয়, যা অদ্যাবধি বৃহদায়তন কর্পোরেট এবং বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান গঠনে মুখ্য ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীরা, আমরা এই প্রতিটি আইন সম্পর্কে এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। ব্রিটেনের রাজকীয় সনদ ও পার্লামেন্টের বিশেষ আইন। পঞ্চদশ শতাব্দীতে ইংল্যান্ডের রাজা বা রানীর বিশেষ সনদ বা রয়্যাল চার্টার বলে কোম্পানি গঠিত হয়। এই ধারাবাহিকতায় সপ্তদশ শতাব্দীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দি লিভেন্ট কোম্পানি, দি রাশিয়া কোম্পানি ইত্যাদি বড় বড় কোম্পানি গঠিত হয়। কিন্তু একদিকে রাজকীয় সনদ লাভ যেমন ছিল অত্যন্ত ব্যয় সাপেক্ষ, তেমনি পার্লামেন্টের বিশেষ আইনের অধীনে অনুমোদন লাভও ছিল যথেষ্ট কষ্টসাধ্য। সেই সুযোগে অনেক কাল্পনিক ও প্রতারণাপূর্ণ কোম্পানি উদ্ভব ঘটে। এরই পরিপ্রেক্ষিতে প্রতারণাপূর্ণ ভুয়া কোম্পানি গঠনের প্রবণতা রোধের উদ্দেশ্যে 1720 সালে ব্রিটিশ পার্লামেন্টে দি বাবল আইন পাশ করা হয়। এই আইন দ্বারা পার্লামেন্টের অনুমোদন অথবা রাজকীয় লিখিত সনদ প্রাপ্তি ব্যতীত অন্য কোনো উপায়ে কোম্পানি গঠন নিষিদ্ধ করা হয়। কিন্তু আইনের স্পষ্ট ব্যাখ্যার অভাবে দি বাবল অ্যাক্ট, এই আইনটি 1825 সালে বাতিল করা হয়। 2 নম্বর, ব্রিটিশ কোম্পানি আইন। 1844 সালে মিস্টার গ্ল্যাডস্টোন এর উদ্যোগে দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট নামে সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয়, যাকে আধুনিক কোম্পানি আইনের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই আইনটি সংশোধন করা হয় এবং সর্বশেষ 1948 সালে ব্রিটিশ পার্লামেন্ট তৃতীয় মহাসংশোধিত আইন দি কোম্পানিজ অ্যাক্ট প্রণীত হয়, যা বিশ্বের সর্বাধুনিক ও প্রগতিশীল কোম্পানি আইন হিসেবে ব্রিটেনে এখনো চালু আছে। 3 নম্বর, উপমহাদেশের কোম্পানি আইন। উপমহাদেশের কোম্পানি আইন আলোচনার সাথে যে বিষয়টি জড়িত তা হলো শিল্প বিপ্লব। 1750 সাল থেকে 1850 সাল অবধি ইউরোপের শিল্প জগতে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় তাই ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত। এতে উৎপাদন ব্যবস্থা পরিবার থেকে বেরিয়ে শিল্প কারখানায় স্থানান্তরিত হয়, বড় বড় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই ধরনের বড় ব্যবসা সংগঠন ও পরিচালনায় এক মালিকানা ও অংশীদারি ব্যবসা সংগঠন কার্যত অকার্যকর হয়ে পড়ে। নানান চেষ্টা প্রচেষ্টার মধ্য দিয়ে জন্ম নেয় নতুন ব্যবসা সংগঠন, যা যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন নামে পরিচিত হয়। সেই ধারাবাহিকতায় 1850 সালে ভারতীয় উপমহাদেশে কোম্পানি আইনটি পাশ করা হয়। ভারতীয় কোম্পানি আইন।
1913 সালে দি ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট প্রণীত হয়। পরবর্তীতে 1947 সালে দেশ বিভাগের পর 1956 সালে ব্যাপক সংশোধনী সহ নতুন কোম্পানি আইন পাশ করা হয়। বর্তমানে ভারতে 1956 সালের কোম্পানি আইনই বলবৎ আছে। পাকিস্তান কোম্পানি আইন 1947 সালে দেশ বিভাগের পর পাকিস্তানে 1913 সালের ভারতীয় কোম্পানি আইনটি গৃহীত হয়। 1949 সালে দি ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট থেকে ইন্ডিয়ান শব্দটি বাদ দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে 1969 সালে কোম্পানি আইনে কিছুটা সংশোধনী আনা হয়। বাংলাদেশে কোম্পানি আইন 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশে 1913 সালের ভারতীয় কোম্পানি আইনটি গৃহীত হয়, কিন্তু সময়ের বিবর্তনে এই আইনটি পরিবর্তনের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে অনুভূত হয়। অবশেষে 1994 সালে পঞ্চম জাতীয় সংসদের 16তম অধিবেশনে কোম্পানি আইন 1994 পাশ হয়। বর্তমানে বাংলাদেশের যৌথ মূলধনী কোম্পানি সমূহ কোম্পানি আইন 1994 দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। কোম্পানির সংজ্ঞা। কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব সম্পন্ন সীমিত দায় বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানকে কোম্পানি সংগঠন বলে। 1994 সালের কোম্পানি আইনের 2-1 ঘ ধারা অনুযায়ী কোম্পানি বলতে এই আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোনো কোম্পানি বা বিদ্যমান কোনো কোম্পানিকে বোঝায়। এখানে বিদ্যমান কোম্পানি বলতে এই আইন প্রবর্তনের পূর্বে যে কোনো সময় বলবৎ কোম্পানি সংক্রান্ত কোনো আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত এমন কোম্পানিকে বোঝাবে যা উক্ত আইন প্রবর্তনের পরেও বিদ্যমান। এই সংজ্ঞা থেকে আমরা যৌথ মূলধনী কোম্পানির কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ। 1 নম্বরে, এটি আইন সৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলতে আইন অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করে প্রতিষ্ঠান গঠনকে বোঝায়। দেশে প্রচলিত কোম্পানি আইনের আওতায় অথবা সরকারের বিশেষ অধ্যাদেশ বলে এই ব্যবসা গঠিত হয়, যে কারণে এরূপ ব্যবসা গঠন পদ্ধতি বেশ আনুষ্ঠানিকতাপূর্ণ ও জটিল। কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে ব্যক্তি না হয়েও কোনো কিছুর ব্যক্তির ন্যায় মর্যাদা ও অধিকার লাভকে বোঝায়। কোম্পানি সংগঠন ব্যক্তি না হলেও এটি আইন অনুযায়ী কৃত্রিম ও স্বাধীন ব্যক্তি সত্তার মর্যাদা ভোগ করে। ফলে এরূপ প্রতিষ্ঠান নিজ নামে অন্যের সাথে চুক্তি করতে, লেনদেন করতে এবং প্রয়োজনীয় মোকদ্দমা দায়ের করতে পারে। অন্যরাও একইভাবে কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। চিরন্তন অস্তিত্ব। চিরন্তন অস্তিত্ব বলতে সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্বকে বোঝায়। কোম্পানি সংগঠন অন্যান্য ব্যবসায়ের ন্যায় সহজে বিলুপ্ত হয় না বিধায় আইন অনুযায়ী এই ব্যবসার চিরন্তন অস্তিত্বের মর্যাদা ভোগ করে। পৃথক ও স্বাধীন সত্তার কারণে শেয়ার হোল্ডারদের মৃত্যু, দেউলিয়াত্ব বা শেয়ার হস্তান্তর ইত্যাদি এই ব্যবসার অস্তিত্বকে বিপন্ন করে না। আইনগত আনুষ্ঠানিকতার মাধ্যমে এরূপ ব্যবসায়ের বিলোপ ঘটে। এটি নিজ নাম ও সিলমোহর দ্বারা পরিচালিত হয়। কোম্পানি কৃত্রিম ব্যক্তি হওয়ার কারণে সকল কাজেই তাকে প্রতিনিধির উপর নির্ভর করতে হয়। প্রতিনিধির বৈধতা কোম্পানির সাধারণ সিলমোহর দ্বারা নির্ধারিত হয়ে থাকে। কোম্পানির সকল কাগজপত্রে এরূপ সিলের ব্যবহার অত্যাবশ্যক। এখানে ব্যক্তিবর্গ স্বেচ্ছায় যৌথভাবে মূলধন বিনিয়োগ করতে পারে। এর মূলধন নির্দিষ্ট অঙ্কের নির্দিষ্ট সংখ্যক শেয়ারে বিভক্ত। শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য। কোম্পানি আইনের 30 ধারা অনুযায়ী শেয়ার অস্থাবর সম্পদ হিসেবে গণ্য এবং যা কোম্পানির সংঘবিধির বিধান অনুযায়ী হস্তান্তরযোগ্য। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য হলেও প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। এর সদস্যদের দায় সীমিত। অসীম দায় সম্পন্ন কোম্পানি ছাড়া সকল কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় স্মারকলিপির বর্ণনা অনুযায়ী শেয়ার বা নিশ্চয়তা মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে। যার অধিক দায় বহনে তাদেরকে বাধ্য করা যায় না। এর কারণেই কোম্পানির নামের শেষে সীমাবদ্ধ বা লিমিটেড শব্দের উল্লেখ করার প্রয়োজন পড়ে। কোম্পানি গঠন প্রণালী। কোম্পানি গঠনের কাজটি 4টি ধাপে সম্পন্ন হয়।
1 নম্বরে উদ্যোগ গ্রহণ পর্যায়, 2 নম্বরে দলিল পত্র প্রণয়ন পর্যায়ে, 3 নম্বরে নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়ে, 4 নম্বরে কার্যারম্ভ পর্যায়ে। প্রত্যেকটি ধাপ এখন আলাদা আলাদা ভাবে আলোচনা করা হবে। উদ্যোগ গ্রহণ পর্যায়। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 7 জন এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন ব্যক্তি কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করে। উদ্যোক্তাগণ এই পর্যায়ে নিজের কাজগুলো সম্পাদন করে। ক্ষেত্র চিহ্নিতকরণ। ক্ষেত্র চিহ্নিতকরণ বলতে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করা হবে তা নির্দিষ্ট করাকে বোঝায়। এই ক্ষেত্রে ব্যবসায়ের ধরন, মূলধন, প্রযুক্তি, সম্ভাবনা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। সম্ভাব্যতা যাচাই। সম্ভাব্যতা যাচাই হলো চিহ্নিত ক্ষেত্রকে বাস্তবতার আলোকে খতিয়ে দেখা। এজন্য প্রকল্প ধারণাকে এর প্রয়োজন ও নিজেদের সামর্থ্যের সাথে মেলানো হয়। এছাড়া ভবিষ্যৎ আয় ব্যয়ের তথ্যচিত্র দাঁড় করিয়ে তার যথার্থতা বিবেচনা করা হয়ে থাকে। প্রকল্প অনুমোদন। সম্ভাব্যতা যাচাইয়ের পর যৌক্তিক বিবেচিত হলে প্রবর্তকগণ উক্ত ক্ষেত্র অনুমোদন করেন, যা ব্যবসা গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হয়। আর্থিক পরিকল্পনা তৈরি। সম্ভাব্যতা যাচাইকালে প্রকল্প ব্যয়ের যে হিসাব ধরা হয়, এ পর্যায়ে এসে সেই অর্থ কখন এবং কিভাবে সংগৃহীত হবে তার আর্থিক পরিকল্পনা প্রণীত হয়। নাম নির্বাচন। এ পর্যায়ে প্রবর্তকগণ কোম্পানির নাম কি হবে তা ঠিক করেন। নাম নির্বাচনে প্রচলিত কোনো কোম্পানির নাম বা নামের সাথে মিল রয়েছে এমন নাম গ্রহণ করা যায় না। এছাড়া সরকার বা জাতিসংঘের পৃষ্ঠপোষকতা রয়েছে বোঝায় এমন নামও গ্রহণ করা যায় না। নামের ছাড়পত্র সংগ্রহ। কোম্পানি নিবন্ধকের কার্যালয়ে নির্দিষ্ট ফি জমা দিয়ে এক বা একাধিক নাম উল্লেখপূর্বক আবেদন করতে হয়। নিবন্ধক নাম নির্দিষ্ট করে দিলে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের কাগজপত্র দাখিলের প্রয়োজন পড়ে, অন্যথায় নাম মঞ্জুরির বিষয়টি বাতিল হয়ে যায়। দলিলপত্র প্রণয়ন পর্যায়। এই পর্যায়ে উদ্যোক্তাগণ কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি দলিল প্রণয়ন করেন। 1 নম্বরটি হচ্ছে স্মারকলিপি। স্মারকলিপি হচ্ছে কোম্পানির প্রধান দলিল। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, শেয়ার হোল্ডারদের দায়, সম্মতি ইত্যাদি বিষয় লিপিবদ্ধ থাকে। 2 নম্বর গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। এটি কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এই দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম পদ্ধতি লেখা থাকে। 3 নম্বর নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়। এই পর্যায়ে উদ্যোক্তাগণ কোম্পানির নিবন্ধকের অফিস থেকে প্রয়োজনীয় ফরম সংগ্রহ করেন এবং তা পূরণ করেন এবং প্রয়োজনীয় স্বাক্ষর প্রদান করে প্রয়োজনীয় দলিলপত্র সন্নিবেশিত করে নিবন্ধকের নিকট জমা দেন। আবেদনপত্রের সাথে নিম্নে কাগজপত্রাদি জমা দিতে হয়: কোম্পানির স্মারকলিপির 3 কপি, সংঘবিধির 3 কপি, পরিচালকদের নাম, ঠিকানা ও পেশা, পরিচালকদের দায়িত্ব পালনের সম্মতিপত্র, পরিচালকগণ যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের সম্মত আছেন কিনা এই মর্মে একটি চুক্তিপত্র এবং যথার্থতার ঘোষণাপত্র, যেটা হাইকোর্টের উকিল অথবা সংঘবিধিতে উল্লেখ কোন পরিচালক বা সচিব পদের অধিকারী ব্যক্তি কর্তৃক প্রদত্ত হবে। উপরোক্ত কাগজপত্র ঠিক থাকলে নিবন্ধক নিবন্ধন বইতে কোম্পানির নাম লিপিবদ্ধ করে নিবন্ধন পত্র প্রদান করেন। এরূপ নিবন্ধনপত্র প্রাপ্তির সাথে সাথেই প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করে দিতে পারবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না। তাদের কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। অনুমতিপত্র সংগ্রহ। এই পর্যায়ে উদ্যোক্তাগণ প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে। উদ্যোক্তা, পরিচালক এবং শেয়ার হোল্ডারগণ তাদের শেয়ারের অর্থ প্রদান করেন। প্রয়োজনীয় জনগণ থেকে অর্থ সংগ্রহের জন্য বিবরণপত্র প্রস্তুত করা হয়। নিজেদের মধ্য থেকে পর্যাপ্ত অর্থ সংগ্রহ করা সম্ভব হলে বিবরণপত্রের অনুরূপ বিকল্প বিবৃতি নিবন্ধকের নিকট জমাদানের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়ে থাকে। নিবন্ধকের নিকট নিম্নোক্ত দলিলপত্রাদি জমা দিতে হয়: পরিচালকগণ তাদের প্রতিশ্রুত শেয়ার নগদে ক্রয় করেছে এ মর্মে ঘোষণাপত্র, ন্যূনতম মূলধন সংগৃহীত হয়েছে এ মর্মে ঘোষণাপত্র, বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতির কপি। উক্ত দলিলাদি প্রাপ্ত হয়ে নিবন্ধক সন্তুষ্ট হলে কার্যারম্ভের অনুমতিপত্র প্রদান করেন। অতঃপর পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। আর এভাবেই কোম্পানি সংগঠনের কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন হয়।
এ ছিল আজকে আলোচনার বিষয়। তোমাদের এখানে বাড়ির কাছে দেওয়া আছে 1 নম্বরে স্মারকলিপি বলতে কি বুঝো, স্মারকলিপির ধারাসমূহ আলোচনা করো। 2 নম্বরে কোম্পানির বিলোপ সাধন বলতে কি বুঝো, কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি আলোচনা করো। 3 নম্বরে শেয়ার কি, শেয়ারের শ্রেণী বিভাগ আলোচনা করো।